মেরু রহস্যের একাঙ্ক লিখেছেন ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য। আমার এই কাহিনীর শুরু সুদূর দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে। জায়গাটার নাম অবশ্য এখন আমাদের কাছে খুবই পরিচিত, ওখানকার নামজাদা ফুটবল খেলোয়াড়দের দৌলতে। কিন্তু কজন ভারতীয় ও দেশে গেছে বা ওখানকার স্থায়ী বাসিন্দা হয়ে আছে জিজ্ঞেস করলে মুশকিলে পড়ব, কারণ সে খবর আমার জানা নেই। তবে আমার এ গল্পের তিন নায়ক রঞ্জন, সুজন সিং আর রামচন্দ্রন তিনজনেই জন্ম থেকেই ও দেশের বাসিন্দা। নাম শুনেই বোঝা যাচ্ছে ওরা ভারতের তিন প্রান্তের লোক। রঞ্জন বাঙালি, সুজন সিং পাঞ্জাবি আর রামচন্দ্রন তামিলনাড়ুর লোক। কিন্তু হলে কি হবে, ওরা সকলেই ছেলেবেলা থেকেই স্প্যানিশ ভাষায় কথা বলতে অভ্যস্ত। তবে বাড়িতে অবশ্য নিজের মাতৃভাষায় কথা বলতে হতো, নইলে বাবা মা রাগ করতেন, বলতেন বিদেশি ভাষা তো এখানে না বলে উপায় নেই। কিন্তু তাই বলে নিজেদের ভাষা ভুলে যাওয়া মানে তো নিজেদের মনুষ্যত্ব ভুলে যাওয়া। এছাড়া ওরা তিন বন্ধু মাঝে মাঝে পরস্পরের মাতৃভাষাতেও কথা বলতো। ছেলেবেলা থেকে একসঙ্গে মানুষ হওয়ার ফলে তিনজনেই একে অপরের ভাষা একটু একটু শিখে ফেলেছিল। ওহ, জায়গাটার নামই এতক্ষণ বলা হয়নি। দক্ষিণ আমেরিকার ম্যাপ খুললেই দেখা যাবে ব্রাজিলেরও নিচে এক ফালি লম্বা রাজ্য বরাবর সমুদ্র পর্যন্ত নেমে এসেছে। ব্যাস, ওইখানেই দক্ষিণ আমেরিকা খতম। আরও বেশ কিছুটা নিচে নামলে অবশ্য সমুদ্রের মধ্যে আর একটা ছোট দ্বীপ পাওয়া যাবে, যার নাম গ্রেহাম আইল্যান্ড। এখন নিশ্চয়ই বুঝতে পারছো দেশটার নাম আর্জেন্টিনা, ওস্তাদ ফুটবল খেলোয়াড়ের দেশ। তাই বলে মনে করো না রাজ্যটি খুব ছোট। বছর কয়েক আগে ওর জনসংখ্যা ছিল 2,31,00,000 মতো। এখন বোধহয় 2.5 কোটি ছাড়িয়ে গেছে। বড় বড় পাহাড় পর্বত, নদীনালা আর গভীর জঙ্গলে ভরা না থাকলে আরও বাড়ত। ইউরোপ থেকে স্পেনের লোকেরা গিয়ে প্রথম ও দেশটি আবিষ্কার করে এবং স্থানীয় অধিবাসীদের যুদ্ধে হারিয়ে দেশটি দখল করে নেয়। প্রায় 300 বছর স্প্যানিশরাই রাজত্ব করে ওখানে। তার 1.5 বছর পরে দেশটি স্বাধীন হয়ে যায়। কিন্তু হালচালে স্প্যানিশদের প্রভাব ততদিনে এদেরকে ছেয়ে ফেলেছে। এখন স্প্যানিশ ভাষায় হয়ে গেছে ওদের নিজস্ব ভাষা এবং যাকে বলে রাষ্ট্রভাষা। তোমরা হয়তো ভাবছো গল্প করার নামে আমি তোমাদের আর্জেন্টিনার ইতিহাস ভূগোল শেখাতে বসেছি। না না, মোটেই তা নয়। আমার এ গল্প ওই 3টি ছেলেকে নিয়ে আর তাদের এক বস্তুকে নিয়ে। অবশ্য ওদের ঠিক ছেলে বলা চলে না, তিনজনেই বড় হয়ে যৌবনে পৌঁছেছে। লেখাপড়ার পাঠ শেষ হয়ে গেছে। তিনজনেই উচ্চশিক্ষিত আর কলেজে বিভিন্ন বিষয়ে পড়ায়। সকলেই বিজ্ঞানী, তবে ওদের বিষয় এক নয়। ভারতীয় হয়েও ওরা ছেলেবেলা থেকে আর্জেন্টিনাবাসী হলো কি করে, এ প্রশ্নটা স্বভাবতই মনে আসে। উত্তরটা কিন্তু তেমন কঠিন নয়। ওদের তিনজনেরই বাবা আর্জেন্টিনার ভারতীয় রাষ্ট্রদূতের অফিসে কাজ করেন। ছোটোখাটো কাজ নয়, বেশ উঁচু পোস্টেই। অনেকবার বদলির কথা উঠেছে, কিন্তু জায়গাটা ওদের খুব ভালো লাগায় ওরা সেই বদলির আদেশ বারবার ঠেকিয়ে রেখেছেন। এখন আর তাই ও নিয়ে কর্তৃপক্ষ কোনো গোলমাল করেন না। ফলে রাজধানী বুয়েন্স আয়ার্সেই ওরা স্থায়ীভাবে রয়ে গেছেন। ফলে রঞ্জন, সুজন সিং আর রামচন্দ্রনেরও জীবন ছোটবেলা থেকেই ওই বুয়েন্স আয়ার্স শহরেই কেটেছে। লেখাপড়াও সব ওখানে। স্প্যানিশ ভাষা ওরা ওখানকার লোকদের মতোই ফড়ফড় করে বলে যেতে পারে। পরিচয় তো দিলাম, কিন্তু গল্প কোথায়? দাঁড়াও, আসছি। নামেই গল্প, আসলে ওরা জানে ওগুলি গল্প নয়, স্রেফ জীবনের অভিজ্ঞতা। এবং এরকম অভিজ্ঞতা অল্প লোকের জীবনেই ঘটেছে। ওরাও কল্পনা করেনি কোনো দিন। বুয়েন্স আয়ার্সে স্থায়ীভাবে থাকলেও ওদের তিনজনেরই ছিল বেড়াবার প্রচণ্ড নেশা। দক্ষিণ আমেরিকার কোনো জায়গা ওরা দেখতে বাদ দেয়নি। ঘুরেছে ওখানকার সর্বোচ্চ পর্বত শিখর একনকাগুয়ায়, ঘুরে বেড়িয়েছে প্যাটাগোনিয়ার গভীর জঙ্গলে, যেখানে সবাই বেড়াতে যায়। সেসব জায়গায় না গিয়ে, যেখানে কেউ কোনো দিন যায় না, এরকম জায়গায় ঘুরে বেড়ানোতেই যেন ওদের আনন্দটা বেশি। পৃথিবীর ম্যাপ খুললেই দেখবে আর্জেন্টিনার এক পাশে রয়েছে বিরাট প্রশান্ত মহাসাগর, আর নিচের দিকে অর্থাৎ দক্ষিণে কিছুটা গেলেই রয়েছে গ্রেহাম আইল্যান্ড। ব্যাস, তার আর একটু নিচেই রয়েছে অ্যান্টার্কটিক ওশান, যাকে বাংলায় আমরা বলি দক্ষিণ মেরু সাগর। না, সাগর নয়, মহাসাগর। সাগর হচ্ছে সি, আর মহাসাগর আরও বড়।
তাই তাকে বলা হয় ওশান। ওই ওশানের পরেই রয়েছে অ্যান্টার্কটিকা অঞ্চল, অর্থাৎ দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল। সুমেরু অর্থাৎ উত্তর মেরুর মতো দক্ষিণ মেরু কিন্তু ঠান্ডায় জলজমা বরফের রাজ্য নয়। বরফ দিয়ে মোড়া ঠিকই, কিন্তু ওর নিচে রয়েছে জল নয়, স্থল। তাই ওকে বলা হয় মহাদেশ। অর্থাৎ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ইত্যাদির মতো ওকে দক্ষিণ মেরু মহাদেশ বললে ভুল হয় না। তাই এ যুগের ভৌগোলিকরা ওকে বলেন পৃথিবীর ষষ্ঠ মহাদেশ। মহাদেশ হলেও ওর নিচে ডাঙার অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। শুধু বরফ আর বরফ। সে বরফ কতদূর পর্যন্ত চলে গেছে আর কতখানি পুরু তার হদিশ পাওয়াও কঠিন। যদিও বর্তমানে ওই মহাদেশটিকে নিয়ে বিজ্ঞানীরা প্রচুর গবেষণা চালাচ্ছেন। ভারত থেকেও বেশ কয়েকবার বিজ্ঞানীর দল ওখানে কাটিয়ে এসেছেন। এমনকি ভবিষ্যতের জন্য তাঁবু খাটিয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতিও বসিয়ে রেখে এসেছেন। আর সেখানে ভারতীয় পতাকা তুলে জায়গাটার নাম দিয়ে এসেছেন দক্ষিণ গঙ্গোত্রী। ওরা ঠিক করেছে এবার ওরা যাবে ওই অ্যান্টার্কটিক মহাদেশ দেখতে। রঞ্জন বলল, এখন তো ওখানে গ্রীষ্মকাল, 6 মাস ধরে তো চলবে দিন। চলো এবার আমরা ও দেশটাই ঘুরে আসি। রামচন্দ্রন হেসে বলল, দিন ঠিকই, কিন্তু ওখানকার গ্রীষ্মকালের শীতও আমাদের দেশের শীতকালের 10 গুণ বাড়া। সহ্য করতে পারবি তো? রঞ্জন হেসে বলল, তার জন্য দস্তুর মতো তৈরি হয়ে যেতে হবে। রামচন্দ্রন একটু থতমত খেয়ে বলল, তা বটে, তবে। রঞ্জন বাধা দিয়ে বলল, ওসব তবে টবে নয়, একটু খরচা বেশি হবে। জামা কাপড়, সাজ সরঞ্জাম জোগাড় করতে হবে। খানিকটা পথ তো বরফ কাটা জাহাজে যেতে হবে, তার জন্যেও কিছু খরচ আছে। তাছাড়া বরফের রাজ্যে পৌঁছলে আজকাল কেউ বেশি পথ পায়ে হাঁটে না, একটা হেলিকপ্টারও ভাড়া করতে হবে। আর রামচন্দ্রন বাধা দিয়ে বলল, আর রাত কাটাবার জন্য তাঁবু। রঞ্জন হেসে বলল, আছি তো সবাই বাপের হোটেলে, টাকাও কিছু জমিয়েছি সকলেই, কিছুটা খরচ কর। সবই ব্যাংকে জমালে পৃথিবীতে থাকা আর কোনো মানেই হয় না। তাছাড়া এই তো টাকা খরচ করবার সময়, বয়স বেড়ে গেলে এসব উৎসাহ কি আর থাকবে? সুজন সিং এতক্ষণ চুপ করেছিল। রামচন্দ্রনের দিকে তাকিয়ে বলল, অত ঘাবড়াচ্ছিস কেন? আমার তো মনে হয় খরচ আমাদের পকেট থেকে সামান্যই যাবে। আমরা তো সাধারণ বেড়ানোওয়ালা হয়ে যাব না, একটা বৈজ্ঞানিক অভিযানও চালাবো সেই সঙ্গে। আমাদের এমবেসি থেকেই হয়তো খরচটা পেয়ে যেতে পারি। আর আর্জেন্টাইন সরকারের কাছে জানালে তারাও কি কিছু সাহায্য করবেন না? নিশ্চয়ই করবেন। পৃথিবীর নানান দেশের সরকার এ ধরনের বৈজ্ঞানিক অভিযানের জন্য কত টাকা খরচ করছেন। অন্তত নিজেদের প্রেস্টিজের খাতিরেই হয়তো আর্জেন্টাইন সরকারও তাদের সামিল হবেন। তাছাড়া আমরা নিজেরা যাই হই না কেন, এদেশে আমাদের কিছুটা নাম হয়েছে কলেজে পড়িয়ে, সেটাও কি ওরা ভেবে দেখবেন না? রঞ্জন বেশ জোর গলায় বলল। রামচন্দ্রন একটু বোকা হাসি এসে বলল, বেশ, তা যদি করতে পারিস আমার আপত্তি কি? আমি তো কাপুরুষ নই। এইবার পথে এসো দাদা। রঞ্জন আর সুজন সিং একসঙ্গে বলে উঠল, তাহলে আজ থেকেই জোগাড় যন্ত্র শুরু করি। সুজন সিংয়ের বুদ্ধি শেষে কাজে লাগলো। ওখানকার এমবেসি প্রস্তাবটা যেন লুফে নিলেন। আর্জেন্টাইন সরকারও রাজি হয়ে গেলেন। তবে শর্ত হিসেবে তাদের নিজেদের 2-1 লোককেও সঙ্গে নিতে হবে এই অভিযানের জন্যে। তারা লোক খুঁজতে লাগলেন, এও সেই প্রেস্টিজের খাতিরে। নইলে টাকাটা চাইবেন শুধু বিদেশি একটা এমবেসির। এটা শুনলে দেশের লোকে কি বলবে? অনেক খোঁজাখুঁজির পর একটি লোককে পাওয়া গেল। রঞ্জনই খুঁজে বার করল। তাদেরই ইউনিভার্সিটির এক ছোকরা প্রফেসর, হ্যারিস হেরাজিনি। একেবারে খাঁটি আর্জেন্টাইন। দুঃসাহসী বলে তার সুনাম আছে। তাছাড়া সে রঞ্জনদের বিশেষ বন্ধুও। তার ওপর ভালো হেলিকপ্টার চালাতে জানে। খবর শুনে সে বলল, নিশ্চয়ই যাব, এই সুযোগ কেউ ছাড়ে? 3 জনের দল 4 জন হয়ে গেল। তা হোক, সরকার যখন খরচের অনেকটাই বহন করতে রাজি, তখন আর ভাবনা কি। বরফ কাটা জাহাজ একটা সহজেই ভাড়া পাওয়া গেল। ভেতরে অনেক জায়গা, ডেকে হেলিকপ্টার রাখার প্রশস্ত আঙিনা, আর যন্ত্রপাতি রাখবার পৃথক কেবিন। সঙ্গে 2টি তাঁবু নেয়ারও যথেষ্ট জায়গা আছে। আর এগুলি তো সরকারের নিজেদের ভাড়াতেই মজুদ থাকে। যথাসময়ে সব রকমভাবে তৈরি হয়ে এই ছোট দলটি অবশেষে সত্যিই বেরিয়ে পড়ল অ্যান্টার্কটিক অভিযানের উদ্দেশ্যে। দেখতে দেখতে জল কেটে কেটে দ্রুতবেগে গ্রেহাম আইল্যান্ড পার হয়ে এলো জাহাজ। এরপরই অ্যান্টার্কটিক ওশান। শীত আস্তে আস্তে বাড়ছে। জাহাজ তখনও জল কেটে কেটে চলেছে।
কিন্তু না, কিছুটা পরেই মনে হলো সমুদ্র আর নীল নেই, তার মাঝে মাঝে সাদা সাদা বরফের ঝোপ। অবশেষে নীল রং সম্পূর্ণ মুছে গেল, সম্মুখে সবটাই সাদা বরফের ময়দান। জাহাজ সেই বরফ কেটে কেটে আরও প্রায় 2025 কিলোমিটার এগিয়ে এসে এবার একেবারে থেমে গেল। সামনে বিস্তৃত শ্বেতশুভ্র ময়দান, কোথাও উঁচু নিচু বলে মনে হলো না। আগাগোড়া পুরু বরফে এমনভাবে ছেয়ে আছে যে সে বরফ কেটে আর এক পাও এগোবার উপায় নেই। ওপরে বরফের স্তর, তার নিচেও বরফের স্তর, তারও নিচে ওই একই জিনিস। বরফ কাটার একটা নির্দিষ্ট সীমা আছে, সে সীমা বা ক্ষমতা শেষ হয়ে গেছে জাহাজের। এবার মালপত্র নিয়ে সেই বরফের ময়দানে নেমে পড়তে হবে। হেরাজিনী বলল, আপাতত এখানেই কাছাকাছি তাঁবু দুটো খাটানো যাক। দুটো তাঁবুই বেশ বড় সড়ো, ভেতরে শীত আটকাবার লাইনিংও রয়েছে, বাইরের দিকটাও ওয়াটারপ্রুফ একটায়। দুজন করে বেশ ভালোই থাকা যাবে, কিন্তু শীত যেরকম বাড়ছে, শরীরটাকে আরও গরম জামা দিয়ে না মুড়তে পারলে স্বস্তি পাচ্ছি না। সকলেই তার কথায় সায় দিল। আরও পুরু লোমের জামা বার করে পরে নিল সবাই। দেখে মনে হলো মানুষ তো নয়, যেন 4টে ভাল্লুক। এখন তো 6 মাস দিন চলবে, বুঝবো কী করে আমাদের দেশে এখন দিন না রাত? প্রশ্ন করল সুজন সিং। ঘড়ি দেখে ঠিক করতে হবে, তাছাড়া রাতের আলো আমাদের সঙ্গে না মিললেও দিনের চেয়ে একটু ম্লান এখানে। অবশ্য আমরা হয়তো চট করে ধরতে পারবো না, কিন্তু কিছুদিন এখানে থাকলে নিশ্চয়ই বোঝা যাবে। তাছাড়া আমার ঘড়িটা তো ব্যাটারি দিয়ে চলছে, ওতে শুধু সেকেন্ড, মিনিট আর ঘন্টারই চিহ্ন বসানো নেই, তারিখও বসানো আছে। 24 ঘন্টা হলেই ফট করে তারিখটাও বদলে যায়। তবে আমার মনে হচ্ছে এখন আমাদের দেশে রাত্রি শুরু হয়েছে, এখানে দিনের আলো তো থাকবেই। চলো যাই, শরীরটাকে আর একটু চাঙ্গা করে একটু ঘুরে আসি, বলল হেরাজিনী। চাঙ্গা করে মানে? প্রশ্ন করল রামচন্দ্রন। মানে আমার কাছে শরীর গরম করার মতো বেশ ভালো ব্র্যান্ডি আছে। রঞ্জন বলল, বিদেশে বাস করলেও আমাদের কাছে ওগুলো এখনও অচল, বিশেষ করে মা ওসব বাড়িতে ঢুকতেই দেন না। তবে হ্যাঁ, একটু কফি করে নিলেই আমাদের শরীর যথেষ্ট চাঙ্গা হয়ে উঠবে। হেরাজিনী মুচকি হেসে বলল, তোমরা এখনও ওসব মানো? কিন্তু তোমাদের রামায়ণ মহাভারতের অনুবাদ আমি পড়েছি। রামচন্দ্র থেকে শুরু করে মুনি ঋষিরাও অনেকে এ রসে বঞ্চিত ছিলেন না। তারও আগে কি যেন বলে, হ্যাঁ, সোমরস, সেটাও তো ব্র্যান্ডি না হলেও ওরই সমগোত্রীয়। তাছাড়া তোমাদের সংস্কৃতেও একটি কথা আছে, কি যেন কথাটা? রঞ্জন হেসে বলল, একটা নয়, দুটো। প্রথমটা হচ্ছে প্রবাসে নিয়মো নাস্তি, আর দ্বিতীয়টা হচ্ছে যস্মিন দেশে যদাচার, বলে মানেটা বুঝিয়ে দিল। শরীর একটু চাঙ্গা হতেই সুজন সিং বলল, হ্যাঁ, এবার চলো একটু চারদিকে ঘুরে আসি, দেখি বরফ ছাড়া আর কিছু দেখা যায় কিনা। উত্তর মেরু বলে হয়তো একটু আধটু জল কিংবা ভেসে বেড়ানো বরফের চাঁয়ের দেখা মিললেও মিলতে পারত, কিন্তু এখানে ওসব বালায় আছে বলে মনে হয় না। সত্যি এটা মহাসমুদ্র নয়, মহাদেশ। আন্দাজ মিনিট 15 হেঁটে হঠাৎ রামচন্দ্র চমকে উঠে বলল, আরে, এখানে এত মানুষ এলো কী করে? দেখছো না ওই দিকে? তাকিয়ে দেখো। ওরা তাকিয়ে দেখলো চারজনই। বেশ খানিকটা দূরে কতকগুলি মানুষ ভিড় করে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু আশ্চর্য, ওদের সকলেরই পোশাক একরকম, সাদা জামার উপর কালো ওভারকোট। প্রত্যেকেরই বেশ একটু ভুঁড়ি আছে মনে হলো, আর মাথায়ও সকলেই একটু বেঁটে। এ কাদের দেশে এসে পড়লাম? শেষ পর্যন্ত এখানেও কি মানুষ থাকে নাকি? জানতাম না তো। একটু পরই মনে হলো ওদের মধ্যে দুজনের বোধহয় ঝগড়া লেগেছে, একে অপরকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ধাক্কা দেবার পদ্ধতিটা ভারী অদ্ভুত। হাত পা নেড়ে দুজনেই দুজনকে ওদের ওই ভুঁড়ো পেট দিয়ে প্রাণপণে ঠেলছে। রঞ্জন এবার হো হো করে হেসে উঠল, দূর, ওগুলো মানুষ হতে যাবে কেন? ওগুলো তো পেঙ্গুইন পাখি, ডানা দুটো দুপাশে ঝুলছে, ও দিয়ে ওড়া যায় না তো, তাই মানুষের মতো দুপায়ে হাঁটে, আর লড়াই করবার সময় ওই রকম পেট দিয়ে গুতোগুতি করে। অন্য অস্ত্র নেই তো। পেঙ্গুইন আইল্যান্ড বলে একটা সিনেমায় আমি দেখেছি, ওভাবেই ওরা লড়াই করে। ওরা আরও একটু এগিয়ে গেল। পেঙ্গুইন পাখিগুলো কিন্তু ওদের দেখে মোটেই ভয় পেল না, তবে অনেকেই অবাক দৃষ্টিতে দেখতে লাগলো, এ কোন লোমশ জানোয়ার এলো কোত্থেকে। ওরা ওদের না ঘাঁটিয়ে দূর থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে অন্যদিকে মোড় ফিরল। কি জানি বাবা, যদি তাড়া করে আর পেট দিয়ে গুঁতোতে আসে।
বলা তো যায় না, হয়তো পেটেই শিঙের মতো জোর ওদের। ষাঁড় ছাগল এরাও তো নিজেদের মধ্যে লড়াই করবার সময় মাথা দিয়েই ঠেলাঠেলি করে, কিন্তু কি অসাধারণ জোর সে মাথাতেই। এদিক ওদিক আরও 2-4টে পেঙ্গুইন একা একা ঘুরে বেড়াচ্ছিল। এবার ওরা সাহস করে ওদের একটু কাছে গিয়ে দেখতে লাগলো। রঞ্জন বলল, পেঙ্গুইনও নানা জাতের আছে, তবে এ জাতের পেঙ্গুইন শুধু এখানেই বাস করে। তবে এদের সংখ্যা ক্রমেই কমে আসছে। হয়তো কিছুদিন পরে এরাও পৃথিবী থেকে লোপ পাবে, পর্যাপ্ত খাবারের অভাব এখানে। ওরা আর বেশিক্ষণ ঘুরল না, তাড়াতাড়ি তাঁবুতে ফিরে গিয়ে কিছু খেয়ে ঘুম লাগাতে হবে। ঘড়িতে পরের দিন শুরু হলেই একটু ব্রেকফাস্ট সেরে নিয়ে হেলিকপ্টারে চড়ে আরও ভেতরের দিকে যাওয়া হবে বলে ঠিক হলো। হেলিকপ্টার উড়ে চলেছে, আকাশে সূর্যের আলো, কিন্তু মাঝ আকাশে নয়। সূর্য যেন একদিকে হেলে রয়েছে। তা যাক, অনেক দিন তো ওইভাবেই থাকতে হবে তাদের এখানে। বাতাসে ধোঁয়া নেই, ধুলো নেই, অক্সিজেনটাও তাই বেশ নির্মল, বেশ ভালোই লাগছিল। হঠাৎ দূরত্বের কাঁটা লক্ষ্য করে রঞ্জন বলল, আরে আমরা তো প্রায় 300 কিলোমিটার উড়ে এলাম। আগাগোড়া একই দৃশ্য, কোনো বৈচিত্র্য নেই কোথাও। তলায় যতদূর দৃষ্টি যায় ধুধু করছে কেবল সাদা বরফের মাঠ। আর এগিয়ে লাভ আছে? আর একটু দেখি, পেট্রোল এখনও অনেকটা আছে, কিন্তু শীত যেন আগের চেয়ে একটু কম লাগছে না। তাই তো এতক্ষণ খেয়ালেই আসেনি। ভাল্লুকের মতো গরম লোমের জামাটা এবার অনায়াসে খুলে ফেলা যায়। সবাই নিজের নিজের ওভারকোট খুলে পাশে রেখে দিল, কিন্তু তবু মনে হলো শীতটা যেন এখনও কম কম লাগছে। শেষে একে একে কোট সোয়েটার খুলে ফেলল ওরা। গায়ে রইল শুধু প্যান্ট আর টেরিকটের জামা, কিন্তু তবু যেন মনে হচ্ছে গরম লাগছে। এ কি আশ্চর্য ব্যাপার! সঙ্গে থার্মোমিটার ছিল, খুলে দেখে এ কি, এ যে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। এখানে অন্তত এ সময় 0 ডিগ্রির চেয়ে 36 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে থাকবে বলে ওরা ভেবেছিল। এ যে ওদের দেশের গরমকালের মতোই মনে হচ্ছে। যতই এগুতে লাগলো গরম ততই বাড়তে লাগলো। শেষে ওরা গেঞ্জি পর্যন্ত খুলে ফেলে একেবারে খালি গা হয়ে গেল। কি ব্যাপার, যতই এগুচ্ছে ততই গরম বাড়ছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে। এ যে একটা নতুন আবিষ্কার। তবে কি দক্ষিণ মেরুর নানান জায়গায় নানা রকম উত্তাপ? কিন্তু তা তো হবার কোনো কারণ নেই। একটু পরেই দেখা গেল তলাকার বরফের ময়দান আর তেমন সাদা নেই। তার নিচে মাটি দেখা যাচ্ছে, সেখানে ঘাসও গজিয়েছে। মাটি দেখে হেরাজিনি এবার হেলিকপ্টার ডাঙায় নামিয়ে আনলো। হেলিকপ্টার থেকে বেরিয়ে এলো সকলেই। তখন কারো গায়ে কোনো জামা নেই। রঞ্জন বলল, শুনেছি দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেসব আমেরিকান যুদ্ধের সৈন্য কলকাতায় গিয়েছিল তারাও অনেকে সেখানে শীতকালেও গায়ে জামা রাখতে পারত না, সুতির প্যান্ট পরে খালি গায়ে ঘোরাফেরা করত। শীতের দেশের লোক তো, এখানেও তো দেখছি সেই একই ব্যাপার। একটু হাঁটতেই দেখা গেল সামনের বরফ একদম গলে কোথায় উধাও হয়ে গেছে। পায়ের তলায় নরম মাটি, তার ওপর দিয়ে খালি পায়েও হাঁটা যায়। ওরা অবাক হয়ে এগিয়ে চলল। এরপরে যে দৃশ্য ওদের চোখে পড়ল তার জন্যে ওরা একটুও প্রস্তুত ছিল না। সামনে রয়েছে একটা বেশ বড় হ্রদ, টলটলে নীল জলে বাতাস লেগে মৃদু মৃদু ঢেউ উঠছে। হ্রদ দেখেই রঞ্জন বলল, এমন সুন্দর জলে একটু নেমে স্নান করে নিলে কেমন হয়? একটু সাঁতার কাটা যাবে, আরামও লাগবে। বলেই সে ঝুপ করে লাফিয়ে পড়ল জলে। গোটা 2 ডুব দিয়ে খানিকটা সাঁতার কেটে এগিয়ে চলল সামনের দিকে। রামচন্দ্রন চেঁচিয়ে বলল, বেশি দূর যাস না, অজানা জায়গা। ভেতরে কোনো অজানা জলজন্তু থাকাও অসম্ভব নয়। মুখে বলল বটে, কিন্তু সেও সঙ্গে সঙ্গে জলে নেমে পড়ল। তারপর বাকি দুজনও। রঞ্জন ততক্ষণে অনেকটা এগিয়ে গেছে। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, আরে এদিককার জল যে আরও গরম, যেন কেউ উনুনে জল গরম করে সবটা ঢেলে দিয়েছে। তারপরেই ওরে বাপ বলে সে দারুণ ভয় পেয়ে পেছন দিকে ফিরতে শুরু করলো। একটু কাছে এসে বলল, এ কী কাণ্ড ভাই, যতই এগোচ্ছিলাম জল ততই গরম লাগছিল। পরে মনে হলো সামনের জল থেকে দস্তুর মতো ধোঁয়া বেরোচ্ছে আর টকবক করে ফুটছে সেই জল। এই ঠান্ডা বরফের রাজ্যে এ যে এক ভোজবাজি বলে মনে হচ্ছে। চলো তাড়াতাড়ি উঠে পড়ি। আর অবগাহন স্নানে দরকার নেই। সকলেই তাড়াতাড়ি উঠে পড়ল। তার কথা শুনে কেবল রামচন্দ্রন আর একটু পরীক্ষা করে দেখবার জন্য খানিকটা এগিয়ে গেল। আর্জেন্টিনার মানুষ হলে কি হবে, সে তামিলনাড়ুর ছেলে। তাদের আদি বাড়ি 3 সমুদ্রের মিলনস্থল কন্যাকুমারিকায়।
দেশে তেমন না গেলেও তার বাবা মা দুজনেই ওস্তাদ সাঁতারু। বুয়েন্স আয়ার্সের কাছেই সমুদ্র, ওরা প্রায়ই সেখানে সমুদ্রে সাঁতার কাটতে যান। ছেলেকেও সেখানেই সমুদ্রে সাঁতার কাটা শিখিয়ে দেন। একটু পরে অবশ্য তাকেও ফিরতে হলো। পাড়ে উঠে প্যান্টের পকেট থেকে বড় রুমাল বের করে নিংড়ে নিয়ে সকলেই গা মাথা যতটা সম্ভব মুছে ফেলল। হেরাজিনী বলল, এবার তাঁবুর দিকে ফেরা দরকার। সঙ্গে যা পেট্রোল আছে তা নিয়ে আর সামনে এগোনো ঠিক হবে না, তাঁবু পর্যন্ত ফিরতে হবে তো। হেলিকপ্টারের কাছে এসে তারা আরও অবাক হয়ে গেল। হেলিকপ্টারের চারপাশে নরম মাটি আরও নরম হয়ে গিয়ে হেলিকপ্টারটা তার মধ্যে অনেকটা বসে গেছে। অত্যন্ত ভয়ের সঙ্গে তাড়াতাড়ি হেরাজিনী হেলিকপ্টারটার কাছে নেমে এলো। একটু পরীক্ষা করে বলল, প্রভু জিসাসের দয়ায় রোটারটা এখনও ঘুরবার মতো অবস্থায় রয়ে গেছে, আর একটু বসে গেলে আর ওটাকে তোলা যেত না। বলেই সে কাল বিলম্ব না করে হেলিকপ্টারে উঠে বসে সেটা চালিয়ে দিল। রোটারটা যেন বার দুই থতমত খেয়ে শেষে ঘুরতে শুরু করলো। হেরাজিনী আস্তে সেটাকে উপরে উড়িয়ে নিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে নামিয়ে দিল। বন্ধুদের ডেকে বলল, চলো, আর দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি উঠে বসো। তাদের চারজনের মধ্যে রামচন্দ্রন ভূবিজ্ঞানের ছাত্র, কলেজে এসে জিওলজি পড়ায়। দেখা গেল আর সবাই কথাবার্তা বললেও সে যেন চুপ করে কি ভাবছে। ভাই, চুপচাপ কেন রে? রহস্যের সন্ধান কিছু পেয়ে গেছিস বুঝি? তোদের জিওলজি কি বলে? রামচন্দ্রন হঠাৎ যেন চমকে উঠে বলল, মনে হচ্ছে কিছু যেন বলে। তোরা উঠে এলে আমি আর একটু সাঁতরে গিয়ে যে আভাস পেয়েছি তা সত্যি হলে সমস্ত ব্যাপারটারই ব্যাখ্যা বেরিয়ে পড়বে। তবে দেশে গিয়ে একটু লাইব্রেরি ঘাঁটতে হবে। তারপর যা ভাবছি তা যদি সত্যি সত্যি মিলে যায় তবে একটা বড় থিসিস হয়ে যাবে। তার মানে একটু বল না। পুরোপুরি জিওলজিস্ট না হলেও আমরা সকলেই অল্প স্বল্প ও জিনিস ভেবেছি, বলল রঞ্জন। রামচন্দ্রন আবার যেন কি ভাবছিল। রঞ্জনের কথা শুনে যেন আবার সংবিত ফিরে পেয়ে বলল, জানিস তো, পৃথিবীকে আজ আমরা যেমন দেখছি চিরকাল সেটা এরকম ছিল না। যুগে যুগে এর রূপ বদলেছে। কখনো এসেছে টেম্পারেট ক্লাইমেট, অর্থাৎ মাঝামাঝি অবস্থা, যেমন আমাদের দেশে এখন চলছে। কখনো এসেছে তুষার যুগ, কখনো এসেছে খরার যুগ। এগুলিকে আমরা ভূতাত্ত্বিক যুগ বলি। বছর দিয়ে এগুলি মাপা যায় না। কোনোটা হয়তো একবার এলে 10 লক্ষ বছর ধরে চলে, কোনোটা হয়তো আরও বেশি, কোনোটা আবার অনেক কম। খরার যুগ এলে সব কিছু শুকিয়ে যায়, জলের অভাবে গাছপালা জন্মাতে পারে না। জল খেতে না পেয়ে কত প্রাণীর বংশ এভাবে পৃথিবী থেকে চিরকালের জন্য লোপ পেয়ে গেছে। কেউ কেউ যুগের সঙ্গে তাল রেখে একটু একটু চেহারা বদলে অন্য চেহারা নিয়েও টিকে গেছে। তেমনি এসেছে বারে বারে তুষার যুগ, তাও লক্ষ লক্ষ বছর ধরে। ঠান্ডায় শীতে সব কিছু চাপা পড়ে ধ্বংস হয়ে গেছে, লোপ পেয়ে গেছে কত জাতের প্রাণী। পৃথিবীর 2 মেরুর দেশে সেই তুষার যুগ এখনও চলছে। একটু হয়তো কমেছে, কিন্তু একেবারে শেষ হয়নি। তাই পৃথিবীর এই 2টি অংশ এখনও বরফ দিয়ে ঢাকা। কিন্তু সব সময় এরকম ছিল না। ধর আজ থেকে 1.5 লক্ষ বছর আগের কথা, তখন এই দক্ষিণ মেরুতেও তুষার যুগ আসেনি। ছিল আমাদের মতোই টেম্পারেট ক্লাইমেট। তখন এদেশ ছিল সজীব, গাছপালাও নিশ্চয় ছিল, ছিল নানা জাতের প্রাণী, যার একটিও এখন দেখা যায় না। আর ছিল নদী, হ্রদ আর পাহাড়। পাহাড়গুলির মধ্যে কতগুলি নিশ্চয় ছিল আগুনে পাহাড়, যাকে আমরা বলি ভলক্যানো। সেগুলি যখন জীবন্ত ছিল তখন তা থেকে বেরিয়ে আসতো রাশি রাশি ধুলো, লাভা অর্থাৎ গলা পাথর, ধোঁয়া, বিষাক্ত গ্যাস, আর আগুন তো থাকবেই। তাদেরও উৎপাত বড় কম ছিল না। অবশ্য কালক্রমে সেগুলো সবই এখন চিরকালের জন্যে নিভে গেছে। কিন্তু সব আগ্নেয়গিরি একেবারে নিভে নাও যেতে পারে। হাজার হাজার বছর ধরে হয়তো ওই নিভন্ত অবস্থায় তারা থাকে। তারপর হঠাৎ একদিন নতুন করে জেগে ওঠে, শুরু হয় তাদের অগ্নি উদ্গীরণের পালা। আমার মনে হয় আমরা যে হ্রদে নেমেছিলাম সেখানেও ছিল ওই রকম একটা আগ্নেয়গিরি, যেটা হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ বছর আগে নিভে গিয়েছিল। কিন্তু তার ভেতরকার আগুন হয়তো একেবারে চিরকালের জন্য নেভেনি, ছিল ঘুমন্ত অবস্থায়। ইংরেজিতে আমরা যাকে বলি ডরম্যান্ট অবস্থা। তারপর এলো তুষার যুগ। ঘুমন্ত আগ্নেয়গিরিটা সেই নিভন্ত অবস্থায় পড়ে রইল। তার ওপর ছড়িয়ে পড়ল বরফের স্তর।
কতদিন ধরে তা বলা কঠিন, কিন্তু হঠাৎ একদিন তার ঘুমন্ত অবস্থার ছেদ পড়ল। শুরু হলো অগ্নি উদ্গীরণ। তার ওপরে তখন বরফ চাপা, কিন্তু আগুনের তেজ অনেক বেশি। ওপরে বরফ গলিয়ে ফেলে সে সেই বরফকে জল করে ফেলল, যার ফলে তৈরি হলো এই হ্রদ। হ্রদের আশেপাশের বরফও তার প্রকোপ থেকে রক্ষা পেল না। সে বরফ গলে বেরিয়ে গেল। পড়ে রইল তলাকার নরম মাটি, যার মধ্যে আমাদের হেলিকপ্টার প্রায় বসে যাচ্ছিল। হ্রদে নেমে গরম জল দেখে আমারও হঠাৎ খুব অবাক লাগছিল। অবশ্য তার আগেই সেই গরম তাপ আমরা হেলিকপ্টারে বসেই টের পাচ্ছিলাম। জলে নেমে আমি রঞ্জনের চাইতেও একটু এগিয়েছিলাম। কি দেখলাম জানিস? দেখলাম একটি জায়গা থেকে বেশ খানিকটা বুড়বুড়ি উঠছে। বুড়বুড়ি ওঠা মানে ভেতর থেকে খানিকটা গ্যাস বেরিয়ে আসছে। শুধু বুড়বুড়ি নয়, তার ওপর থেকে বেরিয়ে আসছিল কালো কালো ধোঁয়া। জলের ওপর দিয়ে কয়েকবার আগুনের স্ফুলিঙ্গও আমার চোখে পড়ছিল। খানিকটা যেন গন্ধকের গন্ধও পাচ্ছিলাম। এই ব্যাপার ক্রমাগত চললে আশপাশের জল তো টকবক করে ফুটবেই। রঞ্জনও তা লক্ষ্য করেছে। অগ্নি উদ্গীরণ যখন আরও বাড়বে, তখন হ্রদের জল আর জল থাকবে না, বাষ্প হয়ে মেঘের আকারে উঠে যাবে। জায়গাটা হয়ে যাবে শুকনো একটা মাঠের মতো। চারদিকে বরফের চাঁই, মাঝখানে এই অদ্ভুত কাণ্ড। এ কেবল ঘুমন্ত আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠার ফল ছাড়া আর কিছুই সম্ভব নয় বলেই মনে হচ্ছে। যদি এরকম একাধিক নিস্তব্ধ আগ্নেয়গিরি এখানে থাকে এবং তারা এক এক করে ফের সজীব হতে শুরু করে, তাহলে কি কাণ্ডটাই না ঘটবে। এই একটা আগ্নেয়গিরির জেগে ওঠা থেকেই আমরা আন্দাজ করতে পারি। তা যদি হয়, তাহলে দক্ষিণ মেরু আর তুষারাচ্ছন্ন থাকবে না, শেষ হবে তার তুষার যুগ। এ থেকে অনেক কিছু ঘটতে পারে। বরফ গলা সেই জল যদি শূন্যে বাষ্প হয়ে উঠে যায়, তাহলে সমস্ত আকাশ হয়তো বছরের পর বছর মেঘে ঢাকা পড়ে যাবে। আর যদি তার আগে এগুলো তরল অবস্থায় স্রোতের মতো বেরিয়ে আসে, তাহলে ছুটে যাবে অ্যান্টার্কটিক ওশানের দিকে। ওশান বা মহাসাগর হলেও তো জল ধরে রাখার সাধ্য তারও হবে না। সে জল বন্যার আকার নিয়ে ভাসিয়ে ফেলবে গ্রেহাম আইল্যান্ড, ভাসিয়ে ফেলবে গোটা আর্জেন্টাইন রাজ্য। এমনকি ব্রাজিলও চলে যেতে পারে সেই বিরাট জলরাশির তলায়। তোরা ভাবছিস এসব আমার কল্পনা, এখন কল্পনা বলেই মনে হচ্ছে, কিন্তু সেরকম দিন যদি আসেই, তখন আর তা কল্পনায় থাকবে বলে মনে হয় না। হবে রূঢ় বাস্তব ঘটনা। আমরা হয়তো দেখে যাবার জন্যে ততদিন টিকে থাকব না, কিন্তু পরবর্তী যুগের ছেলেদের সে অভিজ্ঞতা হবেই। রামচন্দ্রন চুপ করল। হেলিকপ্টার তখন ধীরে ধীরে মাটিতে বরফের ময়দানের ওপর নেমে পড়েছে। পেট্রোলও প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমাদের অভিযান এখানেই শেষ করে আবার সব গুছিয়ে নিয়ে উঠতে হবে সেই বরফ কাটা ময়দানে। তারপর বরফের বদলে আবার সেই জল আর জল। তারপর একদিন ফের আর্জেন্টাইনের মাটিতে গিয়ে নামতে হবে, বলল হেরাজিনী। রামচন্দ্রন বলল, একটা অভিযানে কিন্তু কিছুই হবে না। আসছে বছর কিংবা তারপরের বছর আবার আমরা এখানে আসব, আরও তৈরি হয়েই আসব। তখন হয়তো দেখা যাবে এক নতুন দৃশ্য। জেগে ওঠা ঘুমন্ত আগ্নেয়গিরি জায়গাটার চেহারা একদম বদলে দিয়েছে। নাকি আবার সে ঘুমিয়ে পড়েছে তার লক্ষ লক্ষ বছরের নিশ্চিন্ত ঘুমে। সে ঘুম তার কোনো একদিন ভাঙবে। আবার সে জেগে উঠবে কিছুদিনের জন্য তার দুরন্ত মূর্তি নিয়ে। তা কে বলতে পারে? ধন্যবাদ।